দিয়ে দিচ্ছেন? ও, আসসালামু আলাইকুম। তোমাদের মাইক্রোফোনের ভাই এটা একটু ঠিক করে দেবেন? আসসালামু আলাইকুম। তোমরা যারা যুক্তিবিদ্যা ক্লাসে ইতিমধ্যে জয়েন হয়েছো, তোমরা লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। যারা লাইভে যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, কে কোথা থেকে ক্লাস করতেছো, কে কোন কলেজ থেকে, কমেন্টে জানাও। আজকে আমার যুক্তিবিদ্যার প্রথম ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অলরেডি তোমরা অনেকজন যুক্ত হয়ে গেছো। তোমরা যারা যুক্ত হয়ে গেছো তোমরা জানো আমাদের কন্টেস্ট চলতেছে। যত বেশি লাইভ শেয়ার করবা তোমাদের ফোন হুডি গিফট হয়ে চলতেছে। তো তোমরা একটু তাড়াতাড়ি লাইভটি শেয়ার করো আর তোমার বন্ধুবান্ধবদের যুক্ত হতে সহায়তা করো। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শুধুমাত্র 22 জন যুক্ত হয়েছ। ভাইয়া লক্ষ্মীপুর থেকে, আচ্ছা, দিনাজপুর থেকে। ভাইয়া কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমি তোমাদের বলি, আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সেই জন্য তোমাদের ক্লাসগুলো নিতে পারিনি। আজকে প্রথম ক্লাস। আর তোমরা ইতিমধ্যে 59 জন অ্যাড হয়ে গেছো লাইভে। আচ্ছা, 62 জন। লাইভটা শেয়ার করো। হ্যাঁ, লাইভটা শেয়ার করো আর ক্লাসে অ্যাড হয়ে যাও। আচ্ছা, মিশু দাস, নমস্কার ভাইয়া। আসমাউল হোসেনা মধু, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও থেকে আছি। চট্টগ্রাম থেকে ভাইয়া প্রেমা চক্রবর্তী। আচ্ছা, তোমরা অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্লাস দেখতেছো, আমাদের সাথে আসো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলশিকির পক্ষ থেকে, ইমরান ভাইয়ার পক্ষ থেকে। তো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছো এবং পূর্বে যারা ক্লাস করেছো বেসিক টু অ্যাডভান্সের, তোমরা আমাকে চেনো হয়তো, এবং যারা আমাদের চলশিকির সাথে এতদিন পর্যন্ত আছো তোমরাও আমাকে চেনো। আমি তোমাদের ইমরান, একটু যারা নতুন তাদের জন্য বলি, আমি তোমাদের ইমরান ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে। তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা। ওকে, তো এই যুক্তিবিদ্যা যে সাবজেক্টটা, আমি তোমাদের একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম, যুক্তিবিদ্যা শুধু পড়ার বিষয় না, এটা মানুষকে কি করে, একটা শিল্পী হিসেবে রূপান্তর করে। কীরকম শিল্পী? যে ভালোভাবে কথা বলতে পারবে, নিজের কথা যুক্তির সাথে উপস্থাপন করতে পারবে, এই বিষয়গুলো শেখায় তোমাদের যুক্তিবিদ্যা। তো এই যুক্তিবিদ্যাকে আমি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই ক্লাসগুলোতে, এই কোর্সে, যাতে এই যুক্তিবিদ্যা তোমরা ভালোভাবে বুঝতে পারো, পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারো। তোমরা ইতিমধ্যে 80 জন যুক্ত হয়ে গেছো। 80 জন তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমি তোমাদের একটা ঘটনা বলি। আমার একজন স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, ওর নাম হচ্ছে নাহিদা আক্তার। নাম বলে দিলাম। ও চেনো হয়তো তোমরা, তোমাদের অনেকেরই ফ্রেন্ড হতে পারে ফেসবুকে, বা পরিচিত মুখ তোমাদের পরিচিত হতে পারে। তো দেখা যাচ্ছে ওর কলেজ থেকে শুধু ও আমার কোর্সে যুক্ত ছিল। হ্যাঁ, তারপর কোর্সে যুক্ত হওয়ার পর যখন দেখে যে ভাইয়া ভালো ক্লাস নেয়, ভালো পড়ায়, তখন ওর সাথে ওর আরও 7 থেকে 8 জন ফ্রেন্ড যুক্ত হয়ে যায় আমাদের কোর্সে। তো দেখা যাচ্ছে এইভাবে এই কোর্সের বিস্তৃতি লাভ ঘটেছে তোমাদের মাধ্যমেই। আমাদের এই কোর্স এতজন জানে, এতজন চেনে, আমরা যেভাবে পড়াই ওভাবে পড়াই, কতটা হেল্পফুল, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাধ্যমেই পৌঁছেছে অনেকের কাছে। আর সবার কাছে আমাদের পৌঁছানো সম্ভব না। তো তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা এই চলশিক্ষী সম্পর্কে জানে না, চলশিক্ষীর কোর্স সম্পর্কে জানে না, আমরা কেমন পড়াই তারা জানে না, কারণ হয়তো কখনো ক্লাস করেনি, তাদেরকে সুযোগ করে দাও যাতে তারা বুঝতে পারে, দেখতে পারে যে আমরা কেমন পড়াই, কেমন ক্লাস নিই। ওকে, আচ্ছা, শুরু করছি তোমাদের আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞা জিনিসটা কি? সংজ্ঞা হচ্ছে কি, কোনো বিষয়বস্তু সম্পর্কে, মনে করো আমি একটা পদ সম্পর্কে বলতেছি। যুক্তিবিদ্যার প্রথম পত্রেই তোমরা পদ সম্পর্কে জেনেছ। বিভিন্ন ধরনের পদ হয়, বিশিষ্ট পদ, সাধারণ পদ। এই পদ সম্পর্কে যখন কোনো বিষয়কে সুস্পষ্ট, কোনো একটা পদের সুস্পষ্ট বর্ণনা দেওয়া হবে, সেটা কিসের ভিত্তিতে? যুক্তিবিদ্যার যে নিয়ম আছে সেই নিয়মগুলোর ভিত্তিতে যখন একটা পদের সুস্পষ্ট বিবৃতি দেওয়া হবে প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায়, তখন সেটাকে আমরা যৌক্তিক সংজ্ঞা বলি। এই যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন নিয়ম আছে। কোন নিয়মগুলো অনুসরণ করে আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করব,
কোন নিয়মগুলো লঙ্ঘন করা যাবে না, কোন নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের ফ্যালাসি অর্থাৎ অনুপপত্তি ঘটে, এই বিষয়গুলো আমি তোমাদের এই ক্লাসে পড়াবো আজকে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করবা আর এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের দেখার সুযোগ করে দিবা। আচ্ছা, তো আশা করছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। দেখো, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। এখানে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞাটা আসলে কি। যৌক্তিক সংজ্ঞা কি? দেখো, জাতি ও সহজাতির সঙ্গে পার্থক্যসূচক গুণের নির্দেশ করা হয়। কি করা হয়? জাতি ও সহজাতি। জাতি কি? আমি তোমাদের একটা উদাহরণের সাথে বোঝাই। সেই উদাহরণটা কিরকম হতে পারে? যেমন ধরো, মানুষ হয় বুদ্ধি আচ্ছা, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই যে মানুষ একটা পদ, এই পদের আমি সংজ্ঞা দিতেছি। এই পদের যখন সংজ্ঞা দিব আমাকে কি করতে হবে? কি করতে হবে? জাত্যর্থের পূর্ণ বিবৃতি হতে হবে। কি হতে হবে? জাত্যর্থের পূর্ণ বিবৃতি। ওকে, আচ্ছা, জাত্যর্থের পূর্ণ বিবৃতি বলতে আমি কি বুঝি? জাত্যর্থের পূর্ণ বিবৃতি বলতে আমি কি বুঝি, তাই না? তো জাত্যর্থের পূর্ণ বিবৃতি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা পদের যে জাত্যর্থটা কি? সেটা হচ্ছে মৌলিক এবং অপরিহার্য গুণ। এই গুণগুলা সংজ্ঞায় সুস্পষ্টভাবে বর্ণিত হবে। ওকে, সুস্পষ্টভাবে বর্ণনা করা হবে, তখনই সেটাকে আমরা বলবো যৌক্তিক সংজ্ঞা। দেখো, পদের জাতি ও সহজাতির সঙ্গে পার্থক্যসূচক গুণ। এই পদের জাতি কি? যেমন মানুষ পদের যদি আমরা জাতির দিকে যাই, বিধেয়কে আমরা পড়েছি জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ, এই বিষয়গুলো এখানে কথা বলা হচ্ছে। তো দেখো, এই পদের যদি জাতির দিকে যাই তখন কি চলে আসে? জীব বা প্রাণী। তো দেখো, এই জীব বা প্রাণী থেকে জাতি এবং সহজাতি, এর সহজাতি কি কি হতে পারে? মনে করো মানুষ পদের সহজাতি জীব, যেহেতু, তো সহজাতি কি হতে পারে? গরু। যদি জীব ধরে নেই, হ্যাঁ, যদি আমরা জীব ধরে নেই, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। দেখো, যুক্তিবিদ্যা এমন বিষয়, আর আমাদের যে কোনো বিষয় এমনভাবে পড়া উচিত যে বিষয়টা যেন আমি আরেকজনকে বোঝাতে পারি, আমি কি বুঝলাম সেটা যেন আরেকজনের সামনে উপস্থাপন করতে পারি। তো সেই রকম টেন্ডেন্সি নিয়ে ক্লাসগুলো করো, দেখো ভালোভাবে মনোযোগ দিয়ে। ওকে, আচ্ছা, ঘুমাইও না ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, তো দেখো, কথা হচ্ছে মানুষ এই একটা পদ, এই পদের আমি যখন সংজ্ঞা দিতেছি তখন কার বিবৃতি দিচ্ছি? জাত্যর্থের পূর্ণ বিবৃতি। জাত্যর্থের পূর্ণ বিবৃতিটা কি করে? জাতি এবং সহজাতির সঙ্গে পার্থক্যসূচক যে গুণগুলো আছে, অর্থাৎ এই গরু থেকে, ছাগল থেকে মানুষকে কোন গুণটা আলাদা করে? এই যে বুদ্ধিবৃত্তি গুণটা, এই গুণটার উল্লেখ থাকতে হবে। এই গুণের নির্দেশ করা হলো যৌক্তিক সংজ্ঞার কাজ। তো যৌক্তিক সংজ্ঞার কাজ কি দেখলাম আমরা? জাতি এবং সহজাতি যে পদগুলা থাকে সেগুলা থেকে পার্থক্য নির্দেশ করার জন্য যে গুণগুলা বর্ণনা করা প্রয়োজন, সেই গুণগুলা হচ্ছে সেই গুণগুলার বর্ণনা করে হচ্ছে কি? যৌক্তিক সংজ্ঞার কাজ। তো তোমরা ক্লাসে কথা শুনতে পাচ্ছ? আজান দিচ্ছে। অনেকেই আছে, আদাব ভাইয়া সিলেট থেকে। জি ভাইয়া, আচ্ছা, আমি নামাজ পড়ে এখন। আচ্ছা, তো দেখা হচ্ছে অনেকেই চলে যাচ্ছ লাইভে। আচ্ছা, তোমরা যৌক্তিক সংজ্ঞার বিষয়টা ক্লিয়ার? যৌক্তিক সংজ্ঞা কি? আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে বেসিক, যেগুলো যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে। এইখানে দেখো, তোমাদের বোর্ডটা অনেক স্লো কাজ করতেছে, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। এখানে একটু দেখো, বর্তমানে যে আধুনিক যুক্তিবিদরা আছে, এই আধুনিক যুক্তিবিদদের মতে তারা কি বলেন যৌক্তিক সংজ্ঞা কেন প্রদান করা হয়? সেটা হচ্ছে, দেখো, শব্দের সঞ্চয় বাড়ানো, শব্দের দ্ব্যর্থকতার অপসারণ অর্থাৎ স্পষ্টকরণ, শব্দের বৈজ্ঞানিক বিশ্লেষণ, ব্যক্তির মনোভাব স্পষ্টকরণ।
অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার যে উদ্দেশ্য সেগুলোর মধ্যে চলে আসে কি, একটা পদ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা প্রদান করা, বিবৃতি প্রদান করা। যে বর্ণনা বিবৃতি হবে কি, বৈজ্ঞানিক ব্যক্তির মনোভাবকে কি করবে, সুস্পষ্ট করবে। এর মধ্যে কোনো কনফিউশন, কোনো দাত্তর্থকতা, কোনো দুর্বোধ্যতা থাকবে না। যখন এইভাবে বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে সংজ্ঞা প্রদান করা হবে, সেই সংজ্ঞাটা হবে যৌক্তিক সংজ্ঞা। ওকে, আচ্ছা, তোমরা ক্লাস বুঝতেছো কে, কথা শুনতে পাচ্ছ না, এরকম কোনো সমস্যা হলে বলবা। স্যার নামাজের বিরতি দিবেন না? আচ্ছা, রোজা মনি বলতেছো স্যার নামাজের বিরতি দিবেন না। আসলে আমাদের শিডিউলটা এমন হয়ে গেছে, নামাজের বিরতি দেওয়া সম্ভব না। আচ্ছা, কোনো দেখো এখানে সংজ্ঞা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে সংজ্ঞা কীরকম হয়, সংজ্ঞাটা কীরকম হতে পারে সেটা আমি তোমাদের বলি একটু। দেখো, আরোপক অর্থাৎ যে সংজ্ঞাটা দিব সেটা ওই পদের উপর আরোপ করা সম্ভব হবে, ওই পদ সম্পর্কেই তথ্য দিবে, অন্য কোনো পদের উপর আরোপ করা যাবে না। আরেকটা দেখো, আক্ষরিক বা আবিধানিক এবং আবিধানিক দিক থেকে সেই পদের সাথে সামঞ্জস্যতা রাখবে। আজান দিচ্ছে, আমি একটু কথা না বলি, তোমাদের কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, আচ্ছা, আজানের বিরতি চলতেছে তো, স্লাইডটা রেডি হলে রিফ্রেশ দিয়ে পুরো স্লাইডটা দিয়ে দেন। ঠিক করেনি এখনো? বিরতি অফ করিয়েন না। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছো তোমাদের কম লিখতে হয় যুক্তিবিদ্যা। আচ্ছা, যুক্তিবিদ্যার একটা ভালো দিক, অনেক কম লিখতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে একটু গোছানো লেখা হলে ভালো মার্কস তোলা সম্ভব হয়। তো তোমরা অনেকেই ক্লাসে ব্যাক করেছো। তো এখানে যুক্তিবিদ্যা সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া আছে যুক্তিবিদ্যার, সেই সংজ্ঞাগুলো তোমরা পড়বা। আসলে যৌক্তিক সংজ্ঞাটা কি, যৌক্তিক সংজ্ঞার কাজ কি, কেন যৌক্তিক সংজ্ঞা প্রয়োজন, এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের প্রথমে কিছু ইনফরমেশন দিয়েছি। যাতে দেখো, যুক্তির যথার্থ প্রয়োগ, বৈজ্ঞানিক অনুসন্ধান, বৈজ্ঞানিক আবিষ্কার, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যদি সংজ্ঞা প্রদান করতে না পারি, কোনো বিষয় সম্পর্কে মনে করো আমার সুস্পষ্ট ধারণা নাই, তখন সেই বিষয়টা বোঝা কিন্তু কঠিন। ওকে, তো এই কোনো বিষয় সম্পর্কে ধারণা সুস্পষ্ট করার জন্য সংজ্ঞা অত্যাবশ্যক, সংজ্ঞার প্রয়োজনীয়তা অপরিসীম। এই সংজ্ঞার প্রয়োজনীয়তা থেকেই সংজ্ঞার অধ্যয়ন,
সংজ্ঞা কিভাবে প্রদান করলে সঠিক হবে, সংজ্ঞা কিভাবে প্রদান করা উচিত, কিভাবে সংজ্ঞা আমরা প্রদান করব, কেন প্রদান করব, কেন যৌক্তিক সংজ্ঞা প্রয়োজন, সেটাই আমরা এখানে দেখতেছি। সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা। তো এই যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতাতে দেখো, কোনো পদের পূর্ণ জাত্যর্থে সুস্পষ্ট বর্ণনাকে কি বলা হয়? যৌক্তিক সংজ্ঞা। কেন আমরা সুস্পষ্ট জাত্যর্থের বর্ণনা দিব, অন্য কোনো কিছু নিয়ে আসবো না? কারণ কি দেখো, একটা পদের জাত্যর্থই ওই পদটাকে অন্যান্য পদ থেকে আলাদা করে, সেই পদকে চিনতে বুঝতে সাহায্য করে। সেই জন্য শুধুমাত্র জাত্যর্থের বিবৃতি হচ্ছে যৌক্তিক সংজ্ঞার অন্তর্ভুক্ত, এর বাইরের কোনো কিছুই যৌক্তিক সংজ্ঞার অন্তর্ভুক্ত না। সুতরাং তোমরা যৌক্তিক সংজ্ঞা বোঝার জন্য, যৌক্তিক সংজ্ঞা ভালোভাবে পড়ার জন্য ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আচ্ছা, স্লাইড লোড হচ্ছে না, এত সময় নিচ্ছে কেন ভাই? প্রথমে দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, যৌক্তিক সংজ্ঞা কেন প্রয়োজন। প্রথমেই যেটা আছে দেখো, চিন্তাধারাকে সরল, সুস্পষ্ট, পরিষ্কার করে তোলে। যখন কোনো বিষয় সম্পর্কে একটা সংজ্ঞা প্রদান করা হচ্ছে, সেই সংজ্ঞাটা কি করবে? তোমার চিন্তাকে ক্লিয়ার করবে। মনে করো একটা জিনিস সম্পর্কে আমি তোমাকে সংজ্ঞা দিয়ে দিলাম, সেই জিনিসটা তুমি সহজেই চিনতে পারবা, কিন্তু কোনো একটা জিনিস সম্পর্কে তোমার কাছে হজবরল কনসেপ্ট আছে, সেই জিনিসটা কিন্তু সহজে বুঝতে পারবা না, সেই জন্য সংজ্ঞার প্রয়োজনীয়তা আছে। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে, কোনো পদের অর্থের বিশ্লেষণ করতে গেলে আমরা কি করি? সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করি। দেখো, মনে করো আমি যদি বলি যে মানুষ হয় মানব, গাছ হয় বৃক্ষ, সেটাই কিন্তু আমাদের ধারণাকে সুস্পষ্ট করে না, তাই না? কিন্তু যদি গাছ সম্পর্কে একটা সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়, গাছের জাত্যর্থ বর্ণনা করা হয়, মানুষের জাত্যর্থ বর্ণনা করা হয়, কোনো প্রাণীর জাত্যর্থ বর্ণনা করা হয়। যদি বলি যে গরু হয় প্রাণী, গরু বাদেও অনেক প্রাণী আছে। গরু হয় প্রাণী বললে যেমন হাতিও হয় প্রাণী, মুরগিও হয় প্রাণী, তাই না? তো কথা হচ্ছে, যখন আমি হাতি এবং গরুর সম্পূর্ণ জাত্যর্থকে সঠিকভাবে বর্ণনা করব, যেই গুণটা কী করবে, গরুকে হাতি থেকে আলাদা করবে, মুরগিকে গরু থেকে আলাদা করবে, অর্থাৎ একটা বিষয়কে স্বতন্ত্রভাবে বোঝাবে, তখনই সেটাকে আমরা বলতে পারি কি? যৌক্তিক সংজ্ঞা। কোনো সমার্থক প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু দেখো, সমার্থক প্রতিশব্দের পরিবর্তে যদি আমরা যৌক্তিক সংজ্ঞা প্রয়োগ করি, তখন কি হয়? পদের অর্থ স্পষ্ট হয় এবং সহজে বোঝা যায়। তৃতীয় যে নিয়মটা আছে, দুর্বোধ্য বিষয়কে সহজ করা, জটিল বিষয়কে সরল করা। দুর্বোধ্য যে বিষয়টা সহজে বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি না, সেটাকে আমি কি করব? সহজ। যেমন ধরো, এই যে দুর্বোধ্য, একটা কঠিন শব্দ, এটাকে আমি দুর্বোধ্য মানে কি? যেটা সহজে বোধ করা যায় না। এই যে দুর্বোধ্য শব্দের আমি একটা সংজ্ঞা প্রদান করলাম, তো এই যে দুর্বোধ্য শব্দটাকে আমি সহজ করে উপস্থাপন করলাম, এই কাজটাও কিন্তু যৌক্তিক সংজ্ঞার কাজ। তখন আমাকে কি করতে হবে? দুর্বোধ্য পদটার পূর্ণ জাত্যর্থ বর্ণনা করতে হবে, বেশিও না কমও না। বেশি করলে আলাদা শব্দ হয়ে যাবে, কম করলেও আলাদা শব্দ হয়ে যাবে। তো সুতরাং সম্পূর্ণ জাত্যর্থের বিবৃতি প্রদান করলে একটা শব্দের আমরা পরিপূর্ণ অর্থ জানতে পারি, না আংশিক না সামগ্রিক, পরিপূর্ণ একটা অর্থ যেটা আমাদের হেল্প করে বুঝতে সেই শব্দটা আসলে কি। এখন আসি আমরা জটিল বিষয়কে সরল করা। জটিল বিষয়কে সরল করা বলতে কি বুঝি আমরা? কোনো একটা কমপ্লেক্স বিষয় আছে, সেটা হজবরল টাইপ আছে। যেমন ধরো, যেমন গাছ হয় সবই তাতব নিয়ন্ত্রক, বা জটাজট বাধব, গাছ ডালপালা সমৃদ্ধ একটা কি উদ্ভিদ, তখন কিন্তু সমস্যা। এত বড় একটা সংজ্ঞা কি সম্পর্কে বলতেছে বুঝতেছি না, মানে অনেক কমপ্লেক্সিটি নিয়ে আসে। সেই জিনিসটাকে আমরা সরলভাবে, সাবলীলভাবে যদি উপস্থাপন করি, তখনই সেটা হবে যৌক্তিক সংজ্ঞা। আচ্ছা, এবার আসি দেখো, যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে শব্দ ও পদের অপ্রাসঙ্গিক দোষ বর্জন করা যায়। কি দোষ? অপ্রাসঙ্গিক দোষ বর্জন করা যায়। এই অপ্রাসঙ্গিকতাগুলো কি কি দেখো, মনে করো ধরো একটা পদ, আমি বলি তোমাদের, মনে করো বলতেছি, লেখা তো সরি, মনে করো মানুষ হয় এমন প্রাণী যা
মুখ দিয়ে খায়। ওকে, আচ্ছা, এরকম একটা যৌক্তিক সংজ্ঞা আমি প্রদান করলাম যে মানুষ হয় এমন প্রাণী যা মুখ দিয়ে খায়। আসলে দেখো তো, মানুষ ছাড়াও কিন্তু অনেক প্রাণী আছে যেগুলো কি দিয়ে খায়, মুখ দিয়ে খায়। এই যে মুখ দিয়ে খাওয়ার বিষয়টা দেখো, সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আমরা জানি কি জাত্যর্থের পূর্ণ বিবৃতি। এই মুখ দিয়ে খাওয়ার বিষয়টা কিন্তু জাত্যর্থের পূর্ণ বিবৃতি না, বা জাত্যর্থের কোনো অংশ না, তখন এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। এটা কি অংশ? অপ্রাসঙ্গিক অংশ। ওকে, এই যে অপ্রাসঙ্গিক অংশগুলা, এগুলো কি দিতে হবে? বাদ দিতে হবে, যৌক্তিক সংজ্ঞার অন্তর্ভুক্ত করা যাবে না। দেখো, অনেক সময় আমরা বলি যে পাপ নয় পুণ্য, গাছ নয় প্রাণী, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নৈঅর্থক বাক্য। তো এই বিষয়গুলো কি করে না, যৌক্তিক বা কোনো পদের সম্পর্কে কোনো কিছু স্বীকার করে না, অস্বীকার করা হয়। এই অস্বীকার করার মাধ্যমে কিন্তু যৌক্তিক সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে কি হতে হবে? সেই পদে যে গুণগুলো উপস্থিত, যে গুণগুলো বিদ্যমান, সেই গুণগুলোর বিবৃতি প্রদান করতে হবে, যেগুলো জাত্যর্থের অন্তর্ভুক্ত। কিন্তু যদি আমি কোনো পদের গুণ অস্বীকার করি, তখন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে গুণটা আমি একটা পদের বেলায় অস্বীকার করলাম, সেটা অন্য একটা পদের বেলায় অস্বীকার করা সম্ভব। যেমন আমি তোমাদের বলি, দেখো, মানুষ নয় উদ্ভিদ। এবার লিখি আমি, পাখি নয় উদ্ভিদ। পাখি নয় উদ্ভিদ। তুমি দেখো, আমি মানুষের বেলায় এটাকে অস্বীকার করলাম, পাখির বেলায় এটাকে অস্বীকার করলাম, দুইটার বেলায় একই সংজ্ঞা প্রযোজ্য এখানে। এই সংজ্ঞা যদি আমি নৈঅর্থক শব্দ ব্যবহার করি, কিন্তু আসলে যুক্তিবিদ্যায় এই নৈঅর্থক শব্দ ব্যবহার করা যায় না। কেন যায় না? কারণ যুক্তিবিদ্যা কখনোই একটা, কারণ দেখো, এই যে উদ্ভিদ গুণটা শুধু মানুষের বেলায় না, পাখি এবং অন্যান্য অনেক কিছুর বেলায় যেগুলো উদ্ভিদ না, তার বেলায় অস্বীকার করা সম্ভব। তাহলে এটা কি হচ্ছে না, সুস্পষ্ট হচ্ছে না, জাত্যর্থের বিবৃতি হচ্ছে না, সেই জন্য আমরা এই নৈঅর্থকগুলো ব্যবহার করি না। আবার দেখো, প্রধান শব্দের পুনরুক্তি অসঙ্গতি দূর করা যায়। আমরা অনেক সময় সংজ্ঞা প্রদান করি, কোনো কিছু সম্পর্কে বলতে গিয়ে সেই শব্দকে আবার পুনরায় উল্লেখ করি। যেমন কি হতে পারে, যেমন ধরো, এই কলমটা অনেক খারাপ লিখতেছে, আমার হাতের লেখা এতটাও খারাপ না, কিন্তু মুছতে হচ্ছে না। যেমন ধরো, মানুষ হয় মানব। এই যে দেখো, মানুষকে আমি কি বলতেছি, মানব। এই মানুষ শব্দের সমার্থক শব্দ পুনরায় বিবৃতি বা পুনরায় লিখতেছি। তো এইরকম কোনো কিছুই কখনো যৌক্তিক সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে না। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আমাদের এই সব কারণেই কেন আমরা যৌক্তিক সংজ্ঞা শিখব, যাতে এই ধরনের কোনো ফ্যালাসি তৈরি না হয়, অপ্রাসঙ্গিকতা চলে না আসে, আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে যৌক্তিক সংজ্ঞা কি। নৈঅর্থক শব্দ। আচ্ছা, সবাইকে গরিবের সালাম। আশরাফুল চৌধুরী, এটা কত অধ্যায়? এটা প্রথম অধ্যায়। হ্যাঁ, ই সেন্টেন্স। মহিমা আক্তার বলতেছে ই সেন্টেন্স, তাই না? অর্থাৎ নৈঅর্থক যুক্তিবাক্য। আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি। এখন আমি তোমাদের বলি, কোনো একটা যৌক্তিক সংজ্ঞা আমরা পড়লাম যে যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞা কেন পড়বো, এর প্রাসঙ্গিকতা কি, কেন যৌক্তিক সংজ্ঞা পড়া লাগবে। আমরা দেখলাম কোনো একটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা প্রদান করতে আমরা কখনো কখনো নৈঅর্থক ব্যবহার করি, সেই নৈঅর্থকগুলো যাতে ব্যবহার করতে না হয় সেই জন্য যৌক্তিক সংজ্ঞা পড়তে হবে। তো এই যে বিষয়গুলো আমরা প্রাসঙ্গিকতা দেখলাম, কনসেপ্ট দেখলাম, এবার দেখবো যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি। আসলে যৌক্তিক সংজ্ঞাটা দেখতে কেমন, কীরকম হয় এটা। ওকে, আচ্ছা, এখন আসি, দুজন যুক্তিবিদের সংজ্ঞা এখানে দেওয়া আছে। ল্যাটাও ম্যাকবেথ বলতেছে কি, যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যাকার সমুদায় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা বিবৃতি। দুইটা বস্তু থাকবে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা বিবৃতি।
তাহলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনগুলা? সেটা হচ্ছে জাত অর্থের সুস্পষ্ট বিবৃতি। কার মতে? ল্যাটা ও ম্যাকবেথের বলে। সেই জন্য আমরা বলি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো একটা পদের জাত অর্থের সুস্পষ্ট বিবৃতি। এবার আসি আমরা, দেখো যুক্তিবিদ ফাউলারের বলতে শিখি একটি পদের জাত অর্থের বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ? জাত অর্থের বিশ্লেষণ। এমনভাবে বিশ্লেষণ করা লাগবে যেমন সংজ্ঞেয় এবং পদটি উদ্দেশ্য এবং বিশ্লেষক পদটি বিধেয় গঠন করে। তোমরা যুক্তি উদ্দেশ্য এবং বিধেয় পদ সম্পর্কে জানো। আচ্ছা, একটা যুক্তিবাক্য লিখি, যেমন ধরো একটা যুক্তিবাক্য আমরা লিখি, কি লেখা যায়? মানুষ হয় বুদ্ধিবৃত্তি, এটা একটু কপি করে লেখা রাখবে, হ্যাঁ, যাতে সহজেই পেস্ট করা যায় বোঝানোর জন্য। বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তোমাদের যুক্তিবিদ্যা ক্লাস দেখা যাচ্ছে যে অনেক ইন্টারেস্টিং লাগতে পারে, কারণ যুক্তিবিদ্যা সাবজেক্টটাই ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা দেখো, জি ভাইয়া জানি, তোমরা অনেকেই জানো উদ্দেশ্য এবং বিধেয় পদ কি। এটা উদ্দেশ্য পদ। এই উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে কি বলা হয়? বিধেয় পদ। ওকে, আচ্ছা, এই উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলা হবে সেটা কি পদ? বিধেয় পদ। আচ্ছা, ইনি কি বলতেছেন? দেখো, যৌক্তিক সংজ্ঞায় এটা হচ্ছে সংজ্ঞেয় পদ। এই পদের সংজ্ঞা দিতেছি, এই পদে কি দিতেছি? সংজ্ঞা দিতেছি। এই সংজ্ঞা যে পদে দিতেছি সেটা হচ্ছে সংজ্ঞেয় পদ। সংজ্ঞেয় পদ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। কি পদ? সংজ্ঞার্থ পদ। কি পদ? সংজ্ঞার্থ। ওকে, তাহলে দেখো, এটা সংজ্ঞেয় পদ, এটা হচ্ছে কি পদ? সংজ্ঞার্থ পদ। কিন্তু যুক্তিবাক্যের পদ হিসেবে এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। ওকে, আচ্ছা, এই আমরা দুইটা সংজ্ঞা দেখলাম। দুইটা সংজ্ঞা থেকে আমরা কি বুঝলাম? যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি? যৌক্তিক সংজ্ঞা কি বলো? তোমরা এক কমেন্ট করে জানাও যৌক্তিক সংজ্ঞা কি। জি ভাইয়া, সৌরভ দাস, তোমরা একটু কমেন্ট করে জানাও তো যৌক্তিক সংজ্ঞা কি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে যৌক্তিক সংজ্ঞা কি। মাথায় ঢুকে না কিছু? নবিতা কেন ঢুকছে না? কেমন আছেন আপনি? রনি দাস, দুর্জয়, ভালো আছি আমি। জানি না স্যার, যৌক্তিক সংজ্ঞা কি বলো? এতক্ষণ থেকে বললাম যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি? একটা পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতি। জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে একটা পদের ওই আবশ্যিক বা অপরিহার্য গুণ, যে গুণগুলা কি করে? ওই পদকে আলাদা পদ থেকে ভিন্ন করে। ওকে, আচ্ছা, এখন তোমরা বলো যৌক্তিক সংজ্ঞা কি? হ্যাঁ, অচেনা নীলপরি, কিছু বুঝলাম না ভাইয়া, এই সাবজেক্টটা কঠিন লাগে। কঠিন কিছু তো না, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি কঠিন বিষয়? আমি এতক্ষণ তোমাদের কিছু পড়াই নাই। কি পড়াইলাম? যে যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যর্থের পূর্ণ বিবৃতি। জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে একটা পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণাবলী, যেগুলো কি করে? ওই পদকে অন্যান্য পদ থেকে আলাদা করে। এই দুইটা কথাই পর্যন্ত শুধু। এই দুইটা কথা যদি তোমাদের কাছে কঠিন হয় তাহলে আমার কিছু করার নাই। হ্যাঁ, তো দেখো, যৌক্তিক সংজ্ঞা কি? একটা পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতি। কেন যৌক্তিক সংজ্ঞা প্রয়োজন? যাতে আমরা একটা পদকে সহজেই চিনতে পারি, সহজেই বুঝতে পারি এটা কোন বিষয়কে নির্দেশ করতেছে। তো একটা পদকে সহজেই চিনতে বুঝতে পারার একটা কারণ কি? যেমন দেখো, আমি এতক্ষণ বললাম যে নৈঅর্থক নৈঅর্থক যুক্তিবাক্য কখনো পদের সংজ্ঞা হতে পারে না, বা নৈঅর্থক সংজ্ঞা আমরা দিতে পারি না। কেন দিতে পারি না সেটাও দেখাইলাম। যে ধরো, মানুষ নয় পাখি, মানুষ নয় পাখি। আবার দেখো, গরু নয় পাখি। আবার দেখো, ভেড়া নয় পাখি। একই সংজ্ঞার্থ পদ আমরা ব্যবহার করতে পারি তিনটা আলাদা পদের ক্ষেত্রে। দেখো, আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো, মানুষ নয় পাখি, গরু নয় পাখি,
ছাগল নয় পাখি। ওকে, এখন দেখো এই যে তিনটা আলাদা আলাদা পথ, একটা মানুষ, একটা গরু, একটা ছাগল, এই যে তিনটা আলাদা আলাদা পথ, এই তিনটা আলাদা আলাদা পথ সম্পর্কে আমরা একই সংজ্ঞার্থ পদ নিতে পারতেছি। দেখো এখানে একই সংজ্ঞার্থ পদ। সংজ্ঞার্থ পদ কি? সঙ্গেয় পদ সম্পর্কে যে পদটা বিবৃতি প্রদান করে সেইটা হচ্ছে কি পদ? সংজ্ঞার্থ পদ। ওকে, তো এই সংজ্ঞার্থ পদ তিনটাই কি দেখো তো, এই সংজ্ঞার্থ পদ তিনটাই কি সেম, এই সংজ্ঞার্থ পদ তিনটাই কি সেম, সংজ্ঞার্থ পদ তিনটে একই, কিন্তু সঙ্গেয় পদ তিনটে কি আলাদা না? তো দেখো আলাদা আলাদা পদের যদি একই সংজ্ঞা হয়, একই সংজ্ঞা হয় তাহলে কি আমরা সহজে বুঝতে পারবো। যদি বলি পাখি, যদি বলি এখানেও পাখি, এখানেও পাখি, এই যে তিনটা আলাদা আলাদা সংজ্ঞার্থ সঙ্গেও পদের একই সংজ্ঞা প্রদান করলাম, তাহলে এই সংজ্ঞা দেখে আমি কি বুঝবো? যে এই তিনটা বিষয় একই, তাই না? সংজ্ঞা দেখে কি বুঝবে? এই তিনটা বিষয় একই, কিন্তু আসলে কি তিনটা বিষয় একই না, সেই জন্য নৈর্থক ব্যবহার করা যায় না। আমি তোমাদের এতক্ষণ বোঝালাম যে কেন সংজ্ঞা প্রয়োজন, কোন ধরনের সংজ্ঞা প্রদান করা যাবে, কোন ধরনের সংজ্ঞা প্রদান করা যাবে না। ওকে, আচ্ছা, তোমরা এই পর্যন্ত ক্লাসগুলো কঠিন মনে হইল? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যর্থের পরিপূর্ণ বর্ণনা। আরাফ আহমেদ, আচ্ছা, মানুষ নয় গরু, এই যে দেখো মানুষ নয় গরু যদি ব্যবহার করি, একজন বলতেছে যে মানুষ, দেখো তো আমি তোমাদের এখানে দেখি মানুষ কি নয়? পাখি নয়, গরুও পাখি নয়, ছাগলও পাখি নয়, তাহলে কি মানুষ গরু পাখি একই? একই না। তাহলে এখানে আমাদের সংজ্ঞায় ভুল আছে। সংজ্ঞায় ভুল কি? যে আমরা নৈর্থক সংজ্ঞা প্রদান করেছি, যেটা যুক্তিবিদ্যার নিয়মে বাইরে। ওকে, আচ্ছা, দেখো তোমাদের বিষয়গুলো এত ভালোভাবে বোঝানো হচ্ছে, দেখো বেসিক থেকে একদম। আমি বলতেছি না যে তুমি কেন বোঝো না, কেন পারো না, এই যে ধরে ধরে বোঝানোর বিষয়টা আমাদের প্রত্যেকটা টিচারের মধ্যেই উপস্থিত। তুমি কেন বুঝবা না? আমরা তোমাদের কনসিডার করি যে তোমরা কিছুই জানো না, কিছুই পড়ো না, আমরা তোমাদের শেখানোর জন্য, তোমরা যেটাই পারবে না আমরা সেটাই শেখাবো, সেটা যে কোনো বিষয় হোক, তাই না? এখানে তোমাদের বলা হবে না যে কেন তুমি পড়তেছো না, কেন পারতেছো না, কেন পড়োনি এতদিন। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি আজকে যেটা পারতেছো না কালকে যেন সেটা পারো। আমাদের ক্লাসটা করার পর যেন তোমার উপকার হয়, ক্লাসটা করার আগে এবং পরের অবস্থা যেন ভিন্ন হয়। একই যদি থাকে তাহলে আমাদের এত পরিশ্রম করার কোনো মানে হয় না। এই যে তোমাদের এতগুলো স্টুডেন্টকে ফ্রি ক্লাস করানো হচ্ছে, 10,000 স্টুডেন্ট ফ্রি ক্লাস করতেছো, ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের। এই ক্লাসগুলোতে কেন নেওয়া হচ্ছে? যাতে তোমরা একটা সার্ভিস পাও, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ তৈরির জন্য আমাদের এত চেষ্টা। দেখো তোমরা লাইফে 126 জন আছো এই মুহূর্তে, এই 126 জন স্টুডেন্ট কি বাংলাদেশে না? আমরা তোমাদের ইনফ্লুয়েন্স করে, দেখো আমি একাই, বনি ভাই একাই, পাভেল ভাই একাই যদি ইনফ্লুয়েন্স করে তোমাদের 126 জনকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে, তো তোমরা 126 জন তোমাদের ফ্রেন্ডদের পেড ক্লাসে ভর্তি না করাও ভাই, ফ্রি ক্লাসগুলোর কথা বলে তো ফ্রি ক্লাসগুলো করাতে পারো, তাতে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না, উপকার হবে, তাই না? তো দেখা যাচ্ছে এই লাইভে অ্যাটেন্ডেন্স অনেক বৃদ্ধি পেত যদি তোমরা লাইভটা সবার সাথে শেয়ার করতা, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতা, তোমরা তাদের কনভিন্স করে বোঝাতে পারতা যে না। দেখো আমাদের কোর্স ফি সম্পর্কে তোমরা জানো, 3800 টাকায় FRB 4.0 কোর্সে 3800 টাকায় একটা কমপ্লিট প্যাকেজ দেওয়া হচ্ছে। তোমরা ভালোভাবেই জানো টিউশনের কী অবস্থা, টিউশনের স্যাররা কীভাবে পড়ায়, বাড়তিতে কীভাবে পড়ায়। দেখো রিটেন এক্সামের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তোমাদের অনলাইনে MCQ টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমরা সময় নিয়ে পরীক্ষা দিতে পারবা, কত সময়ের মধ্যে কমপ্লিট করতেছো, কিভাবে তোমাদের অ্যানালাইসিস করতে পারবে, একটা ডেটা অ্যানালিসিস, আমার কোথায় ভুল হচ্ছে, কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত। আবার প্রত্যেকটা টিচার প্রতিটা স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি মিট করার চেষ্টা করে, কোন সমস্যা। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো তোমাদের এফোর্ট দেওয়া লাগবে, মানুষের উপকার করবে। হ্যাঁ, তাতে কোনো ক্ষতি নাই। নিজের একটা মোমবাতি জ্বালাই রাখছো, সেখান থেকে যদি 1000 জন আলো নেয়, সেই আলো কমে যাবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। তো ক্লাসটা করাচ্ছি, তোমরা 130 জন দেখতেছো, এখানে যদি আরও 1000 জন দেখতো তাহলে কিন্তু আমার কোনো সমস্যা ছিল না, তোমাদের কোনো সমস্যা ছিল। তো সেই জন্য লাইভটা শেয়ার করবা, একটু ফ্র্যাঙ্ক হবা ফ্রেন্ডদের সাথে, সবাইকে কনভিন্স করার একটা টেন্ডেন্সি থাকা লাগবে। হ্যাঁ, ইন লাইফ। তো
আচ্ছা ভাইয়া, এই বিষয়টা অনেক বেশি কঠিন লাগে, কিছুই বুঝি না আসলে যুক্তিবিদ্যার মতো কঠিন বিষয়। আচ্ছা যুক্তিবিদ্যা কঠিন, আচ্ছা যুক্তিবিদ্যা যদি কঠিন হয়, দেখো আবার কঠিন হওয়ার যৌক্তিকতাও আছে যুক্তিবিদ্যা, কারণ সবগুলা জ্ঞানের সৃষ্টি যুক্তি থেকে, যদি যুক্তি না থাকে কোনো জ্ঞানই সৃষ্টি হইতো না। তো কঠিন হওয়ারই কথা, জ্ঞান অর্জন একটু কঠিনই। হ্যাঁ, তুমি তোমার মতো করে চলবা, তোমার মতো করে কথা বলবা, তোমার স্টাইলে চলবা, তোমার স্টাইলে ঘুরবা, সেটাই সহজ। তুমি সাবলীলভাবে চলতে পারতেছো, কিন্তু যখনই যৌক্তিক হতে যাবা তখনই তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, একটু কঠিন মনে হবে। কিন্তু সেই কঠিনটা তখনই সেই কঠিন থেকে বের হয়ে আসতে পারবে যদি তুমি যৌক্তিক হও, রেশনাল হও। তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন পড়ো, তাহলে তো কঠিন আর থাকতেছে না, সহজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে এফোর্ট দাও, ফ্রেন্ডদের সাথে একটু। আমার আজকে প্রথম ক্লাস, ওকে আচ্ছা আসি। তো এইখানে বলা হচ্ছে যে কেন কেন যৌক্তিক সংজ্ঞা পড়ব, যৌক্তিক সংজ্ঞার প্রসঙ্গ কি, যৌক্তিক সংজ্ঞা কি, এই বিষয়গুলো আমি তোমাদের এতক্ষণ বোঝালাম। এখন আমি আসি যৌক্তিক সংজ্ঞার এবং যৌক্তিক বর্ণনার যে পার্থক্যগুলা। স্লাইড নেই, এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করো, লাইভে হয়তো স্লাইড শেষ হয়ে গেছে আমাদের। আমি তোমাদের বলি, যুক্তিবিদ্যা তোমরা যারা কঠিন মনে করো, তোমাদের আমি একটু রিভাইজ দেই। হ্যাঁ, আমার চোখে আলো লাগতেছে, আমি একটু চশমাটা পরে নিই। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের বলি যুক্তিবিদ্যা তোমাদের কঠিন লাগার কারণ কি। আমরা প্রথম অধ্যায়ে কি পড়েছিলাম, হ্যাঁ স্লাইডটা ঠিক করে দাও। যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ে কোন বিষয়গুলো পড়েছিলাম, যে যুক্তিবিদ্যা আসলে কি। তারপর দ্বিতীয় অধ্যায়ে পড়লাম যে যুক্তিবিদ্যার সাথে অন্যান্য অধ্যায়ের সম্পর্ক কি। তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান, এই যে বিষয়গুলো যুক্তির উপাদানে আমরা পড়লাম কি কি, পদ, তারপর জাত্যর্থ, ব্যক্তার্থ, পদের ব্যক্তি। আবার চতুর্থ অধ্যায়ে কি পড়লাম, বিধেয়ক। তো এই যে বিষয়গুলা, বিধেয়কের সামনে বিধেয়ক, দেখো আজকে যে আমরা যৌক্তিক সংজ্ঞা পড়তেছি, এই যৌক্তিক সংজ্ঞায় আমাদের বিধেয়ক কিন্তু গুরুত্বপূর্ণ। বিধেয়কে আমরা কি পড়ছিলাম, জাতি, উপজাতি, উপলক্ষণ, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ। সেই অবান্তর লক্ষণ, জাতি, উপজাতি সবগুলাই কিন্তু আজকে সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে লাগবে। আমরা সংজ্ঞা প্রদানের সময় কোন গুণগুলো উল্লেখ করব, কোন গুণ উল্লেখ করলে কোন সমস্যা হবে, সেই জিনিসগুলো আজকে দেখবো। হয়েছে জোহা? আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করি লাইভটা আবার। ওকে আচ্ছা, দেখো যৌক্তিক সংজ্ঞার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমি ইতিমধ্যেই তোমাদের বলেছি। সমগ্র জাততথ্যের পূর্ণ বিবৃতি পরিপূর্ণ হতে হবে, পদ সংক্রান্ত প্রক্রিয়া হতে হবে, কেবলমাত্র শ্রেণী। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞা সবসময় কি হবে, শ্রেণীবাচক পদের উপর প্রযোজ্য হবে, কোনো বিশিষ্ট বা ব্যক্তিবাচক পদের উপর। বিশিষ্ট পদ কি, এখন ব্যক্তিবাচক পদ কি, শ্রেণীবাচক পদ কি। শ্রেণীবাচক পদ বলতে কি বোঝায়, যে পদ দ্বারা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত সব প্রাণী বা সব বস্তুকেই বোঝাবে, পুরো ওই শ্রেণীর সম্পূর্ণ ব্যক্তার্থকে ধারণ করবে। যেমন যদি আমি মানুষ বলি, এই মানুষ শ্রেণীর যতগুলো প্রাণী আছে বা যতগুলো মানুষ আছে, সব মানুষকে ধারণ করতেছে এই মানুষ পদ। তো এটাই হচ্ছে শ্রেণীবাচক পদ। যখন আমি কলম বলতেছি, সব কলমকে ধারণ করতেছে, কিন্তু যখন আমি ম্যাটাডোর কলম বলতেছি, তখন একটা স্পেসিফিক টার্ম হয়ে যাচ্ছে, ব্যক্তিবাচক পদ। তো এই শ্রেণীবাচক পদগুলার শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা সম্ভব। ব্যক্তিবাচক পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব না কেন, কারণ এদের জাত্যর্থ নির্ণয় করা যায় না, এদের বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না। বিভেদক লক্ষণটা কি, বিভেদক লক্ষণ আমরা কি পড়ছিলাম, আচ্ছা বিধেয়কের সময় আমরা প্রথম পত্রে বিধেয়ক লক্ষণ বলতে আমরা কি জানি, বলো বিধেয়ক লক্ষণ কাকে বলে, তোমরা কমেন্ট করে জানাও তো একটু, বিধেয়ক লক্ষণ কাকে বলে। আমি তোমাদের বলি উপলক্ষণ কি, বিভেদক লক্ষণ না বলি, উপলক্ষণের কথা বলতেছি। উপলক্ষণ কি, বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে যখন কোনো গুণ নিঃসৃত হয়, তখন সেটাকে আমরা বলি কি, উপলক্ষণ। অবান্তর লক্ষণ কি পড়ছিলাম, যে গুণগুলা জাত্যর্থের অংশ না এবং উপলক্ষণ বা বিভেদক লক্ষণ থেকেও নিঃসৃত হয় না, সেগুলো কি, অবান্তর লক্ষণ। আচ্ছা, তোমরা এখন বলো যে বিভেদক লক্ষণ কি, বিভেদক লক্ষণ কি। লাবিব লজিক ঠিক মতো ভুবি ভাইয়া, 5 মিনিট সাথে পড়াবেন প্লিজ।
আচ্ছা, সব অধ্যায়ই পড়ানো হবে আমাদের FRB 4.0 কোর্সে। তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, হ্যাঁ। তো তোমাদের সব অধ্যায়গুলোই ভালোভাবে পড়ানো হবে। আচ্ছা, 5 এবং 7 না, 1 থেকে 8 পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ই ভালোভাবে পড়ানো হবে। তোমরা বলো বিভেদক লক্ষণ কি? আলমগীর ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আলমগীর। ফারনাইথি, জাত্যর্থ থেকে নিঃসৃত। আচ্ছা, বিভেদক লক্ষণ না না না, বিভেদক লক্ষণ হচ্ছে, বলো বিভেদক লক্ষণ লক্ষণ বা বিভেদক লক্ষণ মনে নেই? তাহলে তো হবে না। কি বলতেছ? যা দ্বারা বিভেদ করা যায় তাকে বিভেদক লক্ষণ বলে। আচ্ছা, আমি ছোটবেলায় এরকম সংজ্ঞা দিতাম, স্যাররা ভুল দিয়ে আসতো, হ্যাঁ, যে গুণগুণ কোনো জাতির অন্তর্গত। এই যে এখানে প্রেমা চক্রবর্তী একটা ভালো সংজ্ঞা দিয়েছে, হ্যাঁ, যা একটি জাতির অন্তর্ভুক্ত একটু অন্যান্য উপজাতি থেকে আলাদা করে। তো এই যে বিভেদক লক্ষণ যদি থাকে তখন সেই পদটার সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়। তো আমি যদি বলি, দেখো আমার নাম বলতেছি, হ্যাঁ, ইমরান, এই পদটার কোনো বিভেদক লক্ষণ আছে? এই পদটার কোনো বিভেদক লক্ষণ নেই। আমরা বুঝতে পারি না যে এই পদটা কিভাবে অন্যান্য নাম থেকে এই পদটাকে আলাদা করতেছে। এই যে একটা বিশিষ্ট পদ, তো এই বিভেদক লক্ষণ না থাকার কারণে এই পদের সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু মানুষ পদের বিভেদক লক্ষণ কি আমরা জানি? বুদ্ধিবৃত্তি। কি জানি? বুদ্ধিবৃত্তি। এই বিভেদক লক্ষণ থাকার কারণেই মানুষ পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব। ওকে, আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো কথা হচ্ছে কি, সংজ্ঞা প্রদানের সময় কি উল্লেখ করতে হবে? বিভেদক লক্ষণ। যে পদগুলোর বিভেদক লক্ষণ থাকে না সেই পদগুলোর সংজ্ঞা প্রদান করা সম্ভব না। এখন আসি আমরা একটা গুরুত্বপূর্ণ MCQ, যে কোন পদের সংজ্ঞা প্রদান করা যায় না। সেটা কোন পদ? বিশিষ্ট পদ। কেন বিশিষ্ট পদের সংজ্ঞা প্রদান করা যায় না? কারণ বিশিষ্ট পদের বিভেদক লক্ষণ থাকে না। বিভেদক লক্ষণ কি? যে লক্ষণ বা যে গুণটা একটা পদকে অন্যান্য সমগোত্রীয় উপজাতি থেকে আলাদা করে। একটা পদকে কি করে? তার সমজাতীয় উপজাতি থেকে কি করবে? আলাদা করবে। সেটাই হচ্ছে কি বিভেদক লক্ষণ। যেমন মানুষ পদের বুদ্ধিবৃত্তি অন্যান্য পদ থেকে কি করে? আলাদা করে। তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলো তো। ক্লাস বুঝতেছ? এখন সংজ্ঞা ও বর্ণনার এখানে কিছু পার্থক্য দেওয়া আছে। সংজ্ঞা কি জিনিস, বর্ণনা কি জিনিস। ওকে, আসলে সংজ্ঞা জিনিসটা কি এবং বর্ণনা জিনিসটা কি, তো সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য আমি তোমাদের অন্য কোনো একদিন পড়াই দিব। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম। ওকে, আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো। ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো শুনি। আচ্ছা, ও আলহামদুলিল্লাহ। উপন্যাসের উপসংহার, উপন্যাসে কি আবার কখনো উপসংহার হয়? আমি কখনোই উপন্যাসের উপসংহার দেখি নাই। উপন্যাস বিশাল ভাই, এর কোনো উপসংহার হয় না, আর উপন্যাসের উপসংহারও থাকে না। তো দেখা যাচ্ছে উপসংহার কখন হয়? যখন কোনো প্রবন্ধ রচনা লিখো, প্যারাগ্রাফ কম্পোজিশন লিখো, প্যারাগ্রাফের উপসংহার হয় না, তাই না? প্যারাগ্রাফে একটা কনক্লুশন মার্কিং সেন্টেন্স হয় ছোট একটা। তো দেখা যাচ্ছে এই উপসংহার জিনিসটা আমি উপন্যাসে কখনো দেখি নাই। ভালো নাম, রেয়ার নাম। আচ্ছা, ভালো লাগতেছে, ভালো ভালো ভাইয়া। আচ্ছা, কে? আয়াস আবিদ, কিছুই বুঝি না। কেন বোঝো না বলো? তুমি কমেন্ট করে জানাও যে তুমি কি বোঝো নাই, কেন বোঝো নাই। ওকে, আমি তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, মানাদ ইসলাম, সাবরিনা আক্তার, রিয়াজি, আর তোমরা পোস্টটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করো, যতজনই আসো শেয়ার করো। তোমাদের বলি, আমাদের এই সপ্তাহে এই যে ফোন দেখতেছ মোটোরোলার, কত 7000 মেগাওয়াটের ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা। আমার ফোনের ক্যামেরা যেন কত মেগাপিক্সেল? 8 মেগাপিক্সেল। হ্যাঁ, দেখো তোমাদের জন্য আমরা ফোন নিয়ে যাচ্ছি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, তারপর 7000 মেগাহার্টজের ব্যাটারি, তার সাথে তো 45 ওয়াট চার্জিং ক্যাপাসিটি, আরও অনেক কিছুই থাকতেছে। ওকে,
ভালো একটা ফোন, যেটা দিয়ে তোমরা ক্লাস করতে পারবা, কাজে লাগাতে পারবা। অন্তর্বিশ্বাস, যে গুণ বা উপজাতি। এতক্ষণ পর তুমি বিবিধ লক্ষণের সংজ্ঞা দিতেছো আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া ভালো। আচ্ছা দেখো, তোমাদের বলি, তোমরা অনেকেই আসো লাইভে অ্যাটেন্ড করতে আসছো, পোস্ট শেয়ার করতে আসছো, আবার অনেকেই আসো যে দেখতে আসছো যে ক্লাসটা কেমন কেমন ক্লাস করায়। এইরকম টেন্ডেন্সি থেকে বের হয়ে আসো ভাই। আমাদের প্ল্যাটফর্মে সবাই ভালো ক্লাস নেই, সবাই ভালো ক্লাস নেয়, তা না হলে একদিনে আমাদের 6 থেকে 700 স্টুডেন্ট ক্রস হতো না। হ্যাঁ, সবাই ভালো ক্লাস নেয়, ভালো পড়ায়। তোমরা এখানে আসো পড়ার জন্য, হ্যাঁ, শুধু দেখার জন্য না। পড়ো ভালোভাবে, এই সুযোগটা কাজে লাগাই, নিজের একটা স্ট্রং বেস তৈরি করো। ওকে, রেজাল্ট ভালো করার চেষ্টা করো। তোমাদের ফ্রিতে ক্লাসগুলো দিতেছি, তোমরা এসে দেখতেছো 1-2 মিনিট, দেখার পর বের হয়ে যাচ্ছ লাইভ থেকে। এই জিনিসটা করিও না। বারবার বলতেছি, ফ্রি ক্লাসগুলো ভাইয়েরা করাচ্ছে, করো ভালো করে ক্লাসগুলো করো। ওকে, এই ক্লাসগুলো বোঝার চেষ্টা করো। আর যদি সুযোগ হয়, আমি অবশ্যই বলবো, যদি মনে করো যে না ভাইয়েরা ভালো পড়ায়, তোমার বলতেছো যে ভালো ভালো ভালো, জানি না ভেতরে কি আছে, যদি মনে হয় ভেতর থেকে যে ভালো পড়াচ্ছে ভাইয়েরা, তো পেড কোর্সে ভর্তি হও। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আর ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মেকিং চয়েসেস। তো আমি মনে করি যে যদি তোমরা এই কোর্সে ভর্তি হও, একটা বেস্ট ডিসিশন নিবা, সেই ডিসিশনটা খারাপ হবে না। ওকে, তো ভালো ডিসিশন নেওয়া শেখো, ভালোভাবে নিজের লাইফ অপারেট করা শেখো, কীভাবে লাইফ চালালে, কোন পথে চললে, কোন গাইডলাইনে থাকলে ভালো কিছু করা সম্ভব, সেই জিনিসটাই করো। ওকে, আচ্ছা, উনি ক্লাস নেবে না। ওকে ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা সংজ্ঞা নিয়ম যেগুলো আছে। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি, দেখো, জাত্যর্থের পূর্ণ উল্লেখ করতে হবে। কিসের উল্লেখ করতে হবে? এতক্ষণ থেকে যেগুলো বলতে যাচ্ছিলাম সেগুলাই নিয়মের মধ্যে 5টা নিয়ম। আধুনিক যুক্তিবিদগণ যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য কয়টা নিয়ম বেঁধে দিয়েছে? 5টা নিয়ম। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে জাত্যর্থের পূর্ণ উল্লেখ থাকা লাগবে। জাত্যর্থ কি সেটা এতক্ষণ থেকে মুখ দিয়ে কয়েকবার বলছি। তো জাত্যর্থ তো কিন্তু এই জাত্যর্থের বেশি কোনো গুণ উল্লেখ করা যাবে না, আবার জাত্যর্থের কমও কোনো গুণ উল্লেখ করা যাবে না। এই জাত্যর্থের কম বেশি গুণ যদি উল্লেখ করি তাহলে কি সমস্যা হবে, কোন অনুপপত্তি ঘটবে, আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব বলতে কিন্তু শুধুমাত্র মানুষকেই বোঝাবে। দেখো, এই জাত্যর্থের বিবৃতিটা এখানে এমনভাবে দেওয়া আছে, এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব দ্বারা মানুষ ছাড়া আর কাউকেই, কোনো প্রাণীকেই কিন্তু বোঝাচ্ছে না। বোঝাচ্ছে না, বোঝায় না। বোঝানোর কারণে দেখো, এই মানুষ পদের ব্যক্তর্থ এবং এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীবের ব্যক্তর্থ দুইটাই কি সমান, দুইটাই কি সমান, এটা সমান এটা। এই যে একটা ইকুয়েশন ফলো করে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা কি করে, একটা ইকুয়েশন, একটা সমীকরণ ফলো করে। অর্থাৎ সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তর্থ সবসময় কি হবে, সমান হবে। কিন্তু এখন যদি আমি আসি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীব। আচ্ছা, আরে ভাই মুছে না কেন, এত সমস্যা করলে তো হবে না বট, এত সমস্যা থাকলে হবে, স্মুথ হওয়া লাগবে। আচ্ছা, আমি তোমাদের একটু দেখাই। এই যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীবের যদি জায়গায় আমি লিখি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীব, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীব। এখন দেখো, এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীবের জায়গায় দেখো তো, সব মানুষ কি সভ্য? অসভ্য মানুষও আছে, অসভ্য মানুষও আছে। তাহলে দেখো তো, যখনই আমি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীব বলতেছি, তখনই কি হচ্ছে, এই যে মানুষ পদের ব্যক্তর্থ, এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীবের ব্যক্তর্থ দুইটাই কিন্তু কি না, সেম না, একই না। তো ব্যক্তর্থ কম বেশি হয়ে গেল। এই যে ব্যক্তর্থের কম বেশি ঘটার কারণেই আমরা জাত্যর্থের বাইরে কোনো গুণের উল্লেখ করতে পারবো না। কোথায়? যৌক্তিক সংজ্ঞায়। ক্লিয়ার? আচ্ছা, বুঝেছ? আচ্ছা, কেন জাত্যর্থের বাইরে গুণ উল্লেখ করা যাবে না, বুঝেছ? ক্লিয়ার? প্রথম নিয়ম। ওকে, এবার আমরা যাব সেকেন্ড নিয়মে।
যৌক্তিক সংজ্ঞার যে দ্বিতীয় নিয়মটা সেটা হচ্ছে কি, দেখো যে পদটার সংজ্ঞা দিব সেই পদটা থেকে সংজ্ঞাটা কি হতে হবে, স্পষ্ট হতে হবে। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া? জি, জাত অর্থ গুণের দিক। আচ্ছা, তো এখন একটু দেখো, ভালো বুঝলে ভালো। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম দেখো কি হতে হবে, স্পষ্টতর। স্পষ্টতর মানে কি, যে পদটার সংজ্ঞা দিতেছি সেই পদটা থেকে সংজ্ঞাটা যেন একটু বেশি স্পষ্ট হয়। হ্যাঁ, যেই পদের সংজ্ঞা দিতেছি সেই পদ থেকে সংজ্ঞায় যদি কঠিন হয়ে যায়, যেমন দেখো মানুষ হয় সৃষ্টির মুকুট আর মানুষ, দেখো তো এই মানুষ পদের থেকে সৃষ্টির মুকুট পদেই বেশি কঠিন মনে হচ্ছে। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, তো এই কঠিন হওয়া যাবে না, স্পষ্ট হওয়া লাগবে, যাতে দেখলেই বুঝতে পারি যে ওটা মানুষ পদ সম্পর্কে বলতেছে, বুদ্ধিবৃত্তি সম্পর্কে বলতেছে। এই একটা ক্লিয়ারেন্স থাকা লাগবে। কোনো রূপক, এই যে রূপ, সৃষ্টির মুকুট, এই মুকুট টুকুট হাবিজাবি এইসব শব্দ ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? দুর্বোধ্য, যে ভাষাগুলো সহজে বোঝা যায় না, বোধগম্য না, সেই শব্দগুলো ব্যবহার করা থেকে দূরে থাকা লাগবে। ওকে, আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে যৌক্তিক সংজ্ঞা কেমন হতে হবে। হ্যাঁ, এবার আমরা তৃতীয় নিয়মে যাই। তোমরা দ্বিতীয় নিয়ম হয়তো বুঝেছ যে কি হতে হবে, স্পষ্টতর হতে হবে, রূপক সংজ্ঞা ব্যবহার করা যাবে না, এবং চতুর্থ নিয়ম, তৃতীয় নিয়ম কই দিয়েছে আল্লাহ ভালো জানে। তৃতীয় নিয়ম দেয়নি। আচ্ছা, আমি তোমাদের তৃতীয় নিয়মটা আলাদা জায়গা থেকে পড়াই দিচ্ছি। ওকে, দেখো এখানে তৃতীয় নিয়মটা এখান থেকে একটু পড়াই দিই, একটু কষ্ট করে দেখো। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে কি, তৃতীয় নিয়ম অনুসারে সংজ্ঞায় কি ব্যবহার করা যাবে না, কোনো পদের প্রতিশব্দ বা সমার্থক ভাষা ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? তৃতীয় নিয়মে বলা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করি তাহলে যেটাকে ঘটে সেটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এই অনুপপত্তিগুলো আমি পরে পড়াবো তোমাদের। তো সেটা হচ্ছে তৃতীয় সংজ্ঞায় কি বলা হচ্ছে, যদি আমরা কি করি, কোনো সমার্থক শব্দ ব্যবহার করি তাহলে কি হবে, সমার্থক শব্দ ব্যবহার করার কারণে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। আচ্ছা, মনে করো আমি বলতেছি যে মানুষ হয় মানব, মানুষ হয় কি মানব, তখন কি সেটা সংজ্ঞা প্রদান করা হলো না, কারণ আমি কি করলাম, শুধুমাত্র এর সমার্থক শব্দ উল্লেখ করলাম। কি করলাম? সমার্থক শব্দ উল্লেখ করলাম, জাত অর্থ উল্লেখ করলাম না। সেই সংজ্ঞাটা কেন অন্য পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা উল্লেখ করলাম না। এই যে বিষয়গুলা রূপক ও দুর্বোধ্য অনুপপত্তি হয়। তো অনুপপত্তিগুলো আমি তোমাদের পরে পড়বো। হ্যাঁ, যেমন মানুষ হয় মানব, এই যে নাহিদা আক্তার কমেন্ট করেছে। আবার দেখা যাচ্ছে, আবার যদি এমন হয় যে ধরো কি বলা যায়, প্রাণী হয় প্রাণ সম্পূর্ণ, প্রাণী হয় প্রাণ সম্পূর্ণ, একই কথা, ঘুরে ফিরে আসতেছে। তো এগুলো হচ্ছে কি, তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে কি হয়, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তো সেই অনুপপত্তি এড়ানোর জন্য আমাদের কি করতে হবে, জাত্যর্থের বিবৃতি প্রদান করা হবে, সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। 4 নম্বর যে নিয়মটা সেটাতে আসে যে নৈয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? নৈয়ার্থক। নৈয়ার্থক বলতে আমরা কি বুঝি, যে না বাচক। কি বাচক? না বাচক। তো দেখো আমি তোমাদের একটু আগেই অনেক উদাহরণ দিয়ে দেখাইলাম যে কেন নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না, নাবাচক বাক্য সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে পাপ নয় পুণ্য, পাপ নয় পুণ্য। দেখো আমি যদি এটা বলি, ধরো তো
পাপ নয়, যে কোনো একটা কথা বলতেছি, অস্বীকার করতেছি। কি অস্বীকার করতে পারি? পাপ নয় ধরো প্রাণী। দেখো এই প্রাণী, এই যে সংজ্ঞার্থ পদ, এটা কি অস্বীকার করা যায় না? পাপের ক্ষেত্রে যায়। কারণ কি? পাপ কখনোই প্রাণী হতে পারে না, তেমনি পুণ্য হতে পারে না। এই যখন আমরা অস্বীকার করব তখন একাধিক জিনিস অস্বীকার করা যায় একটা পদের ক্ষেত্রে। সেই জন্য কখনো নৈঅর্থক বাক্য কোনো যুক্তিবাক্যের বা কোনো পদের সংজ্ঞা হতে পারে না। ওকে, পঞ্চম নিয়ম, যেটা যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম হচ্ছে কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। এখন আসি তোমাদের এখন সব বলি, সহজে কি হতে হবে? রূপান্তরযোগ্য হতে হবে। রূপান্তরযোগ্য উদাহরণ একটা দেখো এখানে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। মানুষ কি? বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, যেটা একটু আগে তোমাদের দেখাইলাম প্রথম নিয়মে। কিসের বিবৃতি দিতে হবে? জাত্যর্থের পূর্ণ বিবৃতি। এবং জাত্যর্থের বাইরে যখনই আমরা যাব তখন কি হবে না? সহজেই রূপান্তরযোগ্য হবে না। দেখো মানুষ দ্বারাও যাকে বোঝায়, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব দ্বারাও তাকে বোঝায়। একই পরিমাণ ব্যক্তার্থ সহজে অল্টারনেট করা যায়। তখন দেখো আমি যদি এইভাবে লিখি, কোথায় গেল? বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ। এই যে একটা যুক্তিবাক্য, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ। দেখো এখানে একটু, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ। দেখো বাক্যের কোনো অর্থের তারতম্য ঘটেনি। কারণ কি? আমি ব্যক্তার্থকে সঠিক রেখে জাত্যর্থের পুনঃবিবৃতি প্রদান করেছি, তাই ব্যক্তার্থের কোনো পরিবর্তন হবে না। উদ্দেশ্য পদের ব্যক্তার্থ যাকে ধারণ করবে, বিধেয় পদের ব্যক্তার্থ তাকেই ধারণ করবে। অর্থাৎ সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সমান। সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞার্থ পদকে সংজ্ঞেয় পদ হিসেবে ব্যবহার করতে পারি, আবার সংজ্ঞেয় পদকে সংজ্ঞার্থ পদ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু যদি উভয়ের ব্যক্তার্থ সমান না হয়, জাত্যর্থের পুনঃবিবৃতি ছাড়াও আমরা অন্যান্য কোনো গুণ উল্লেখ করি, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। তখন আমরা কি পাবো না? সংজ্ঞেয় পদকে সংজ্ঞার্থ পদ হিসেবে ব্যবহার করতে পারবো না, আবার সংজ্ঞার্থ পদকে সংজ্ঞেয় পদ হিসেবে ব্যবহার করতে পারবো না। তখন যে অনুপপত্তি ঘটে সেটা দুই ধরনের অনুপপত্তি, একটা হচ্ছে অতিব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। ওকে, তোমাদের এতক্ষণ যেগুলো পড়াচ্ছিলাম সেগুলো হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞার নিয়ম, আর যৌক্তিক সংজ্ঞা কি, এই যে বিষয়গুলো। ওকে, আচ্ছা, প্রথমে পড়াইছি কি? যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা কি? জাত্যর্থের পূর্ণ বিবৃতি। ওকে, জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে একটা পদের, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যৌক্তিক সংজ্ঞা পড়তেছি আমরা, কেন যৌক্তিক সংজ্ঞা পড়বো? যৌক্তিক সংজ্ঞা আমাদের ধারণাকে সুস্পষ্ট সরল করে, কোনো বিষয় সহজে বুঝতে আমাদের সক্ষম করে, কোনো একটা বিষয় আমাদের সামনে সাবলীলভাবে তুলে ধরে। সেই জন্য আমাদের যৌক্তিক সংজ্ঞা পড়তে হবে। এই যৌক্তিক সংজ্ঞাটা কি? একটা পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতি। জাত্যর্থটা কি? একটা পদের অপরিহার্য এবং মৌলিক গুণ। মৌলিক গুণ কেন? অন্যান্য গুণ যদি আমরা নিয়ে আসি কেন হবে না? অন্যান্য গুণ অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও থাকতে পারে। মৌলিক গুণ কি? একমাত্র ওই পদটার ক্ষেত্রেই থাকবে। কোন পদগুলোর সংজ্ঞা প্রদান করা সম্ভব? শ্রেণীবাচক পদ। বিশিষ্ট পদের কেন সম্ভব না? বিশিষ্ট পদের বিভেদক লক্ষণ থাকে না বা লক্ষণ থাকে না। বিভেদক লক্ষণ কি? একটা পদকে অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে আলাদা করে যে গুণটা, সেটাই হচ্ছে কি? বিভেদক লক্ষণ, যেটা জাত্যর্থের অংশ। তো এই বিভেদক লক্ষণের উল্লেখ থাকতে হবে। বিশিষ্ট পদের বিভেদক লক্ষণ থাকে না, সেই জন্য সংজ্ঞা প্রদান করা হয় না। নৈঅর্থক সংজ্ঞা কেন সম্ভব না? কারণ আমরা একটা পদের ক্ষেত্রে একাধিক গুণকে অস্বীকার করতে পারি, কিন্তু একটা পদের জাত্যর্থ কয়টা? একটাই। অর্থাৎ দুইটা মৌলিক গুণ থাকতে পারে, তিনটা, কিন্তু জাত্যর্থ একটাই। জাত্যর্থের মধ্যে একাধিক গুণ থাকতে পারে, কিন্তু জাত্যর্থ কি? সবসময় একই থাকবে, কখনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা নৈঅর্থক বাক্যে একাধিক গুণকে অস্বীকার করতে পারি, সেই জন্য নৈঅর্থক সম্ভব না। আবার সমার্থক শব্দ ব্যবহার করলে কি হয় না? আমাদের ধারণা ক্লিয়ার হয় না। যেটা সম্পর্কে বলতেছি সেটাই আবার ঘুরে ফিরে বলি, সার্কেল করে, সার্কুলেট করে, সেই জন্য এটাকে বলা হয় সার্কেল ফ্যালাসি, বাংলায় চক্রক অনুপপত্তি। ওকে, তো এই যে অনুপপত্তিগুলা, এই যে সংজ্ঞার প্রয়োজনীয়তা, সংজ্ঞার গুরুত্ব, সব বিষয় ভালোভাবে জানা লাগবে। অব্যাপক মানে হেস,
অব্যাপক মানে কম আর অতি ব্যাপক মানে বেশি। হানিফা চৌধুরী নিপা। হ্যাঁ, অব্যাপক মানে কম, অতি ব্যাপক মানে বেশি। আচ্ছা, আমি তোমাদের এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়াইলাম সেটা হচ্ছে এই যে পাথর নয় নরম, এরকমও হতে পারে যে কলম নয় নরম, আবার এরকমও হতে পারে প্লাস্টিক নয় নরম, আবার এরকমও হতে পারে যে লোহা নয় নরম। তো ওই গুণটাকে আমরা একাধিক বস্তুর বেলায় প্রয়োগ করতে পারি, সেই জন্য জাত্যর্থের বাইরে কখনোই কোনো গুণকে আমরা সংজ্ঞার অন্তর্ভুক্ত করতে পারি না। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কি? কার কার ক্লিয়ার হয়নি বলো তো একটু। ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ক্লাস বুঝেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, দেখো আমাদের ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়, স্টুডেন্টদের ফিডব্যাক এমনভাবে নেওয়া হয় যাতে কোনো সমস্যা না থাকে। তোমাদের ক্লাস করে কি মনে হচ্ছে যে ভাইয়েরা ভালোভাবে পড়াবে না, ভাইয়েরা ভালোভাবে বোঝাবে না? এরকম কিছুই না, প্রতিটা ভাইই ভালোভাবে বোঝায়, আমি যতটুকু জানি। দেখো, এই ক্লাসগুলো করার ক্ষেত্রে তোমাদের উপকার কি, তোমাদের লাভ কি? তোমাদের লাভ কি বলো? লোয়ার কস্টে বেস্ট সার্ভিস পাচ্ছ, মানে কম খরচে অনেক ভালো সার্ভিস পাচ্ছ তোমরা, তোমাদের লাভ। রিটেন এক্সামের ব্যবস্থা করা হচ্ছে তোমাদের জন্য। এই রিটেন এক্সামের খাতাকে দেখবে আমরা নিজেরাই, কত বড় একটা সুযোগ। এই যে সুযোগগুলো তোমাদের জন্য আমরা ক্রিয়েট করছি, তো এই সুযোগগুলো তোমরা অ্যাকসেপ্ট করার মেন্টালিটি তৈরি করো ভাই, বুঝছো? যখনই অ্যাকসেপ্ট করার মেন্টালিটি তৈরি করবা তখনই সুযোগ পাচ্ছ, পিছাই থাকবা না। সামনে সুযোগ পেলে সেই সুযোগটা অ্যাকসেপ্ট করে আগাই যাইতে হয়, পিছাই থাকতে নেই। ওকে, তো আমি আশা করছি যে তোমরা যারা লাইভে ছিলা তখন সবাই FRB 4.0 কোর্সে ভর্তি হবা, ইতিমধ্যে হয়েছে অনেকেই। আবার অনেক বেসিক টু অ্যাডভান্সের আমাদের স্টুডেন্ট আছে এখানে। তো যত বেশি পড়বা তত বেশি শিখবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। আর যুক্তিবিদ্যার জন্য আমাকে তোমাদের পাশে সবসময় পাবা, যতদিন চলো শিখে আসি, যতদিন আমি আছি ততদিন তোমাদের ক্লাস আছে যুক্তিবিদ্যার ইনশাল্লাহ। মাঝে মধ্যে অসুস্থ হলে তোমরা একটু দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হই, তাড়াতাড়ি তোমাদের ক্লাসে সুস্থ পারে। জাত্যর্থ কি আরেকটু বলেন? লাবিব বলতেছে যে জাত্যর্থ কি আরেকটু বলেন। জাত্যর্থ হচ্ছে কোনো পদের মৌলিক বা অপরিহার্য গুণ। ক্লিয়ার লাবিব? আচ্ছা, জাত্যর্থ কি কোনো পদের মৌলিক বা অপরিহার্য গুণ। আর কারো কোনো প্রশ্ন আসে? না না, প্রথম অধ্যায় শেষ হয়নি। নাদিরা শেখ, প্রথম অধ্যায় শেষ হয়নি। ওকে, আচ্ছা। ভাই এক্সাম দিব কিভাবে? তোমরা ভর্তি হও, এক্সাম দেওয়ার সিস্টেম সবগুলো আমরা বলে দিব, কিভাবে এক্সাম দিবা, কিভাবে কোশ্চেন দিব। ওকে, 4 সাবজেক্ট যুক্তিবিদ্যা তোমাদের? আমার 4 সাবজেক্ট যুক্তিবিদ্যা। আসসালামু আলাইকুম। আমাদের তোমাদের এক্স ম্যাডাম চলে আসছে, তোমরা একটু দেখো ম্যাম। সাবেক ম্যাডাম, সরি, কেমন হয়ে গেল না? আচ্ছা, আমাদের জিরুন ম্যাডাম চলে আসছে। এটা কি নতুন ব্যাচ 26? হ্যাঁ, ফ্রি ক্লাস চলছিল। ফ্রি ক্লাস? হ্যাঁ ম্যাম। এটা কি ফ্রি ক্লাস পেজে? স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচের মতো নতুন একটা গ্রুপ এটা। ও আচ্ছা আচ্ছা, এরা তো আমাকে চিনে না, সব নতুন পোলাপান। চিনে, অনেকেই চিনে। কে কে চিনছে কমেন্ট করো। কেউ চিনে না। তারা চেনা না তারা কে কে চিনছো ম্যামকে কমেন্ট করে জানাও। ও আচ্ছা, এই যে এদিকে কমেন্ট আসছে, দেখেন অনেকেই চিনবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, দুই একটা চিনে, সমস্যা নাই। কোন অধ্যায় চলছে? আজকে প্রথম অধ্যায় চলছিল, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ম্যাম। আমার অবস্থা হয়েছে এই যে যারা ভর্তি হয়নি, ভাবতেছে ভর্তি হবে কি হবে না, মানে একদম লো লেভেলে যারা আছে তাদের মতো, কারণ আমি সব ভুলে গেছি। আমি চিনি, কে চেনে? আজহারুল বাবলু। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আপু আপনি কোথায় আছিলেন? স্বর্গে। দেখছো আপু স্বর্গে চলে গেছে তোমাদের ক্লাস নেওয়ার পর, মানে তোমাদের দোয়াতে স্বর্গে। ভাই তোমরা আমার জন্য এরকম দোয়া হ্যাঁ, করিও। ওরা লাস্ট টাইম এত ভর্তি হয়েছে, ওদের টাকা পয়সা নিয়ে আমি তো গায়েব হয়ে গেছি। আপনি ঘুষ দিয়ে জান্নাতের ফেরেশতারে স্বর্গে চলে গেছিলেন না আপু? আচ্ছা, যাক, অনেকে চিনছে অনেকে চিনে। আমি কতদিন পর ক্যামেরার সামনে দাঁড়াইলাম, বহুত দিন পর। আপুকে ধন্যবাদ আমাকে এই ক্যামেরার সামনে দাঁড় করানোর সুযোগ করে দিছে। আবার থ্যাংক ইউ আপু।
মানে financial এ কি হবে? আবার জিরো দিতে পারি। সেটা আপনার অথরিটিতে। না না না, ভালো করে তোমাদের ভাইয়া অনেক ভালো পড়ে, আমি ক্লাসগুলো দেখি, ফ্রি ক্লাসগুলো যখন পেজে হয়, গ্রুপে তো আমাকে অ্যাড দেয় না কারণ আমি তো ভর্তি হই নাই, তো পেজে ক্লাসগুলো হয়, ভাইয়া অনেক সুন্দর বুঝায়, কিন্তু আপনি নাকি একটু মন মরা থাকেন আমি শুনছি। এত জ্ঞান। হ্যাঁ মানে মন মরা কেন থাকেন আপনি, একটু হাসি খুশি থাকবেন, আপনার অনেক মেয়ে ফ্যান হবে। হয় না বলেই তো মনে হয়। যাক, বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়া কমেন্ট পড়লাম, ভালো লাগতেছে। যাই হোক, সবাই ভালো করে পড়ো, ভাইয়া অনেক ভালো পড়ায়, ভাইয়ার ক্লাসগুলো করো, না বুঝলেও ভাইয়ার ক্লাসগুলোই করো, আস্তে আস্তে বুঝে যাবে। আস্তে আস্তে বুঝবা। এখন যারা বুঝতেছো না, ভাবতেছো ভর্তি হবে কি হবে না, তারা ভর্তি হওয়ার পরে ক্লাস করলে দেখবা বুঝবা, কারণ টাকার একটা দাম আছে, তখন মনে হবে যে অবশ্যই আমার বোঝা উচিত। এখন ফ্রিতে পাচ্ছ তো মনে হচ্ছে না বুঝলেও চলবে। সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, আপুর জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার যদি কপালে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসি ভাই। তো ঠিক আছে, আপু চলে গেল, আমি আছি তোমাদের সাথে। আপু ছিল, চলে গেল, আর আমি আছি অ্যাটলিস্ট প্রেজেন্ট হিসেবে, তো থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করো ভালো করে পড়ার। আসসালামু আলাইকুম। জোহা ক্লাস। তো ক্লাসটা শেষ হয়েছে। আমি তোমাদের যে বিষয়গুলো পড়াইছি হয়তো সেই বিষয়গুলো ক্লিয়ার এই পর্যন্ত। তো পরবর্তীতে যে বিষয়গুলো পড়ানো হবে সেই বিষয়গুলোর জন্য পূর্ববর্তী ধারণা নিয়ে রাখবা, বুঝে রাখবা। তো বিষয়গুলো একটু ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।